হেই হ্যালো এভরিওয়ান, ইন্ট্রোডাকশন টু 2D অ্যানিমেশন কোর্সে আপনাকে স্বাগতম। এই লেসনে আমরা অ্যানিমেশন কী জিনিস এবং অ্যানিমেশনের বেসিক্স এবং প্রিন্সিপাল সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা নেওয়ার চেষ্টা করব। তো প্রথম প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ অ্যানিমেশন? অ্যানিমেশন কী? অ্যানিমেশন ইজ এ কাইন্ড অফ আর্ট যেখানে একটা স্থির চিত্রকে গতিশীল করা হয় বা মোশন দেওয়া হয়। ট্র্যাডিশনাল অ্যানিমেশনে আমরা পর্যায়ক্রমের দৃশ্যের পরিবর্তনের মাধ্যমে একটা স্থির চিত্রকে গতিশীল করি, আর এইটাকেই অ্যানিমেশন বলে। কিন্তু অ্যানিমেশন কিন্তু শুধুমাত্র ছবি আঁকা দিয়ে হয় না, অ্যানিমেশন অনেক রকম হতে পারে। বর্তমান যুগে অ্যানিমেশন অনেক ফরম্যাটে অ্যাভেলেবেল আছে, যেমন 2D অ্যানিমেশন, 3D অ্যানিমেশন, মোশন গ্রাফিক্স, স্টপ মোশন ইত্যাদি। কিন্তু অ্যানিমেশন যেই ফরম্যাটেই হোক না কেন, অ্যানিমেশনের বেসিক্স এবং প্রিন্সিপালগুলো কিন্তু মোটামুটি সেমই থাকে। আজকের লেসনে আমরা জানার চেষ্টা করব অ্যানিমেশনের বেসিক্সগুলো এবং এর কোর ফান্ডামেন্টাল যে 12টা প্রিন্সিপাল আছে সেগুলো সম্পর্কে। যেহেতু আমি প্রথমেই বললাম অ্যানিমেশন পরপর ফ্রেমের পরিবর্তনের মাধ্যমে দৃশ্যায়িত হয়, প্রথমে আমরা একটু বুঝে নিই ফ্রেম কাকে বলছি। যে কোনো ভিডিও বা চলচ্চিত্রে কোনো কিছুকে দৃশ্যায়িত করতে হলে পর্যায়ক্রমে একটার পর একটা ছবির পরিবর্তন করতে হয়, এবং এই ছবিগুলো একটা নির্দিষ্ট গতিতে চালানো হলে তখন এটাকে দেখতে চলমান লাগে। ঠিক একইভাবে অ্যানিমেশনেও প্রত্যেকটি স্থির দৃশ্যকে ফ্রেম হিসেবে রেফার করা হয়। একটা অ্যানিমেশনে প্রতি সেকেন্ডে যেই পরিমাণ ফ্রেমের পরিবর্তন হবে বা যেই পরিমাণ ফ্রেম দেখা যাবে তাকে বলা হয় ফ্রেম রেট বা ফ্রেম পার সেকেন্ড। একটা অ্যানিমেশনের ফ্রেম রেট যে কোনো কিছু হতে পারে, 10 ফ্রেম পার সেকেন্ড হতে পারে, 100 ফ্রেম পার সেকেন্ডও হতে পারে। কিন্তু মডার্ন অ্যানিমেশনে একটা স্ট্যান্ডার্ড ফ্রেম রেট আছে, যেটা হচ্ছে 24 ফ্রেম পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে 24টা দৃশ্যের পরিবর্তন। 24 ফ্রেম পার সেকেন্ড সিনেমারও স্ট্যান্ডার্ড, আপনি যে কোনো সিনেমা দেখবেন সেটাও 24 ফ্রেম পার সেকেন্ডে হয়। ঠিক একইভাবে ট্র্যাডিশনাল 2D অ্যানিমেশনও 24 ফ্রেম পার সেকেন্ডে হয়। যেমনটা শুরুতেই বললাম, অ্যানিমেশনে পর্যায়ক্রমে ছবির পরিবর্তনের মাধ্যমে একটা দৃশ্যকে গতিশীল করা হয়। তবে এই ধারাবাহিক পরিবর্তনগুলো খেয়াল খুশি মতো করলেই কিন্তু অ্যানিমেশন হবে না। এর জন্য অ্যানিমেশনের কিছু নিয়ম বা প্রিন্সিপালস আছে। একে বলা হয় 12 প্রিন্সিপাল অফ অ্যানিমেশন, অর্থাৎ অ্যানিমেশনের 12টি প্রিন্সিপাল। লেজেন্ডারি ডিজনি অ্যানিমেটর ওলি জনস্টন এবং ফ্র্যাঙ্ক থমাস প্রথমবার দ্য ইলুয়েশন অফ লাইফ নামক বইয়ে এই 12টি প্রিন্সিপাল সম্পর্কে ব্যাখ্যা করেন, এবং এরপর থেকে এই 12টি প্রিন্সিপাল অ্যানিমেশনের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। এ পর্যায়ে আমরা জেনে নিব এই 12টি প্রিন্সিপাল কি কি এবং এগুলো কিভাবে কাজ করে। তো প্রথম প্রিন্সিপাল হচ্ছে স্কোয়াশ অ্যান্ড স্ট্রেচ। স্কোয়াশ অ্যান্ড স্ট্রেচ মানে সংকুচিত হওয়া এবং প্রসারিত হওয়া। কোনো বস্তু যখন গতিতে থাকে এবং কোনো কিছুতে এসে ইম্প্যাক্ট করে, তখন ওই ইম্প্যাক্ট পয়েন্টে বস্তুটি সংকুচিত হবে এবং পাশ থেকে সেটা আবার প্রসারিত হবে। এই বিষয়টাকে বলা হয় স্কোয়াশ অ্যান্ড স্ট্রেচ। স্কোয়াশ অ্যান্ড স্ট্রেচের মাধ্যমে একটা বস্তুর গতি, গতিবেগ এবং ভরের ধারণা পাওয়া যায়। দ্বিতীয় প্রিন্সিপাল এন্টিসিপেশন। এন্টিসিপেশন শব্দের অর্থ হচ্ছে অগ্রজ্ঞান বা পূর্বাভাস। অ্যানিমেশনে কোনো বিশেষ ঘটনা ঘটার পূর্বে যে প্রস্তুতিসুলভ আচরণ করা হয় তাকে বলা হয় অ্যান্টিসিপেশন। যেমনটা দৃশ্যে দেখতে পাচ্ছেন, এখানে একটা বক্স খোলার আগে প্রস্তুতিস্বরূপ নিচের দিকে সংকুচিত হয় এবং এরপরে সেটা খোলে। সো এতে করে ভিউয়ার আগে থেকেই জানতে পারে যে এখানে কিছু একটা ঘটতে যাচ্ছে, এবং এই পুরো বিষয়টাকেই বলা হয় অ্যান্টিসিপেশন। যেমন ধরুন, কোনো একটা ব্যক্তি বল ছুঁড়ে মারবে এবং বল ছুঁড়ে মারার জন্য হাত পেছনের দিকে নিচ্ছে এবং তারপর বলটা ছুঁড়ে মারছে। এই পিছনের দিকে নেওয়াটাকেই বলা হয় অ্যান্টিসিপেশন। তৃতীয় প্রিন্সিপাল স্টেজিং। স্টেজিং একটা খুবই গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল এবং অ্যানিমেশনে এর ব্যবহার ব্যাপক। এই প্রিন্সিপালটিকে সংক্ষেপে ডিসক্রাইব করা বেশ কঠিন, তবে সহজ ভাষায় বলতে গেলে কোনো অবজেক্টকে কিভাবে ক্যানভাসে দৃশ্যায়িত করতে হবে তার আদর্শ নিয়মগুলোকেই বলা হয় স্টেজিং। ফোর্থ প্রিন্সিপাল স্ট্রেইট অ্যাহেড অ্যান্ড পোজ টু পোজ। তো অ্যানিমেশনে কোনো বস্তুকে গতিশীল করার জন্য দুই ধরনের অ্যানিমেশন টেকনিক ব্যবহার করা হয়। প্রথমটা হচ্ছে স্ট্রেইট অ্যাহেড, অন্যটা হচ্ছে পোজ টু পোজ। স্ট্রেইট অ্যাহেড মেথডে একটার পর একটা ড্রয়িং কমপ্লিট করা হয় এবং এইভাবে অ্যানিমেশনটা এগিয়ে যায়। কিন্তু পোজ টু পোজ মেথডে অ্যানিমেশনের কি পোজগুলোকে আগে ড্র করা হয়, এরপরে ইন বিটুইনগুলো আঁকা হয়। দুটো মেথডেরই আলাদা ব্যবহার আছে এবং সুবিধা অসুবিধা আছে। এ বিষয়ে আমরা সামনের লেসনগুলোতে আরও বিস্তারিত জানব। পঞ্চম প্রিন্সিপাল ফলো থ্রু অ্যান্ড ওভারল্যাপিং অ্যাকশন। ফলো থ্রু অ্যান্ড ওভারল্যাপিং অ্যাকশন প্রিন্সিপালটি সেই সব সিচুয়েশনে ব্যবহার হয় যখন কোনো মেইন অবজেক্টের সাথে একটা সেকেন্ডারি অবজেক্ট কানেক্টেড থাকে। যেমনটা এই দৃশ্যে দেখতে পাচ্ছেন, এখানে একটা বক্সের সাথে একটা অ্যান্টেনা সাদৃশ্য বস্তু কানেক্টেড আছে। ফলে বক্সটা যখন গতিশীল হচ্ছে, অ্যান্টেনাটা কিন্তু ভিন্নভাবে গতিশীল হচ্ছে, একই সাথে চলে যাচ্ছে না। এই যে মোশনের অসামঞ্জস্যতা, এটাকেই মূলত ফলো থ্রু অ্যান্ড ওভারল্যাপিং অ্যাকশন বলে। এটার একটা আদর্শ উদাহরণ হতে পারে যখন গাড়ি চলা শুরু করে, আমরা একটু পেছনের দিকে ঝুঁকে যাই এবং গাড়ি যখন থেমে যায় তখন আমরা সামনের দিকে ঝুঁকি। এই পুরো বিষয়টাকেই বলা হয় ফলো থ্রু অ্যান্ড ওভারল্যাপিং অ্যাকশন। 6 নম্বর প্রিন্সিপাল স্লো ইন অ্যান্ড স্লো আউট। স্লো ইন অ্যান্ড স্লো আউট প্রিন্সিপালটি একটা অন্যতম গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল। যখন কোনো বস্তু গতিশীল হয় সে কিন্তু সাথে সাথেই গতিশীল হয়ে যায় না, বা যখন থেমে যায় সে কিন্তু একদম সাথে সাথে থেমে যায় না। প্রত্যেকটা বস্তুই গতিশীল হয় ধীরে ধীরে এবং থামেও ধীরে ধীরে। সো এই পুরো বিষয়টাকে বলা হয় স্লো ইন অ্যান্ড স্লো আউট। অ্যানিমেশনের বিভিন্ন জায়গায় এই স্লো ইন এবং স্লো আউট
পদ্ধতিটা ব্যবহার করা হয়। 7 নম্বর প্রিন্সিপাল আর্ক। আর্ক শব্দের অর্থ হচ্ছে বক্ররেখা। তো যে কোনো লিভিং ক্রিয়েচার কিন্তু কখনোই সোজা সমান্তরাল রেখায় চলতে পারে না, সে অবশ্যই কোনো না কোনো আর্ক ফলো করে এবং এই বিষয়টাকেই বলা হয় আর্ক। 8 নম্বর প্রিন্সিপাল হচ্ছে সেকেন্ডারি অ্যাকশন। সেকেন্ডারি অ্যাকশনকে সহজ ভাষায় বলতে গেলে কোনো ক্যারেক্টারের এমন কোনো অ্যাকশন যেটা তার মূল অ্যাকশন না বা মেইন অ্যাকশন না, কিন্তু তার ক্যারেক্টারিস্টিকে একটা সিগনিফিকেন্ট রোল প্লে করছে। যেমনটা এই দৃশ্যে দেখতে পাচ্ছেন, এখানে একটা কুকুর চুপচাপ বসে আছে কিন্তু সে তার লেজ নাড়াচ্ছে। এই লেজ নাড়ানোর মাধ্যমে তাকে কিন্তু দেখতে মনে হচ্ছে সে খুব খুশি এবং সে তার মালিকের জন্য অপেক্ষা করছে। সো এই যে লেজ নাড়ানোর ব্যাপারটা, এটাই এই কুকুরটার সেকেন্ডারি অ্যাকশন। নবম প্রিন্সিপাল টাইমিং। টাইমিং একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল। অ্যানিমেশনে টাইমিংয়ের ব্যবহার অনেক জায়গায় হয়। টাইমিং বলতে মূলত এখানে বোঝানো হয় একটা ঘটনা ঘটতে যতগুলো ফ্রেমের প্রয়োজন হয়, এই ফ্রেম কাউন্টটাকেই বলা হয় মূলত টাইমিং। টাইমিংয়ের মাধ্যমে একটা বস্তুর গতি, ওজন এবং তার চরিত্র বোঝা যায়। দশম প্রিন্সিপাল এক্সাজারেশন। এক্সাজারেশন শব্দের অর্থ হচ্ছে অতিরঞ্জন। অ্যানিমেশনে কোনো দৃশ্যকে ফুটিয়ে তোলার জন্য সেটাকে অতিরঞ্জিত করে দেখানো হয়। যেহেতু অ্যানিমেশন হাতে এঁকে করা হয় এবং প্রচুর পরিমাণ ড্রয়িংয়ের প্রয়োজন হয়, এই জন্য ক্যারেক্টারগুলো কিন্তু সিম্পল থাকে, ফলে অনেক বেশি ডিটেইল অ্যাড করা যায় না। এই কারণে ওই দৃশ্যটার গুরুত্বটাকে আরেকটু ফুটিয়ে তোলার জন্য এক্সাজারেশনের ব্যবহার করা হয়। 11 নম্বর প্রিন্সিপাল সলিড ড্রয়িং। সলিড ড্রয়িং বলতে বোঝানো হচ্ছে কোনো বস্তুকে এমনভাবে আঁকা যাতে করে সেটাকে দেখে মনে হয় সেটা একটা সলিড বস্তু বা সেটার একটা ভলিউম আছে, এমনভাবে না আঁকা যাতে দেখে ওটাকে ফ্ল্যাট মনে হয়। তবে বর্তমান সময়ে অনেক আর্ট ফর্ম আছে যেখানে আসলে অবজেক্টকে ফ্ল্যাট হিসেবে দেখানো হয়, সেই ক্ষেত্রে এই প্রিন্সিপালটা উপযুক্ত না। 12 নম্বর প্রিন্সিপাল হচ্ছে অ্যাপিল। অ্যাপিল শব্দের অর্থ হচ্ছে আবেদন। এই প্রিন্সিপালটা দিয়ে বোঝানো হয় যখন আপনি কোনো ক্যারেক্টার আঁকছেন তখন সেই ক্যারেক্টারটা দেখতে যেন লাইকেবল হয়। যেহেতু অ্যানিমেশনের জন্য ক্যারেক্টারগুলোকে একদম সিম্পলভাবে ড্র করা হয়, এই জন্য ওই সিম্পলিসিটির মধ্যে ক্যারেক্টারটাকে যত ইন্টারেস্টিং বানানো যায় এই বিষয়টাকেই বলা হয় অ্যাপিল। তো এই ছিল অ্যানিমেশনের 12টা প্রিন্সিপাল এবং বেসিক ফান্ডামেন্টালস। পরবর্তী লেসনে আমরা জানবো আমাদের অ্যানিমেশন করতে কী কী টুলস লাগবে এবং সেগুলো সম্পর্কে।